নির্বাচনের শঙ্কার দায় বিএনপি জামায়াতের, অভিযোগ এনসিপির। নির্বাচনের আগে বৃহত্তর ব্লকের ঘোষণা। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। পুলিশের জন্য কেনা হচ্ছে 40,000 বডি ক্যামেরা। ফায়ার সার্ভিসের দগ্ধ 3 সদস্যের অবস্থায় আশঙ্কাজনক। চিকিৎসা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। দুর্গাপূজার আগে টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। আলাদা আলাদা ঘটনায় 7 জনের মৃত্যু, কয়েকটি স্কুলে ছুটি ঘোষণা। এবং কান্নায় ব্যালন ডিওর বরণ উসমান দেমবেলের। নারী ব্যালন ডিওরে হ্যাট্রিক স্পেনের বোনমাতির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নিয়ে দ্বন্দ্ব নির্বাচনের শঙ্কা তৈরি করছে বলে অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি। বিএনপি ও জামায়াতের এই অবস্থানকে দায়ী করে এনসিপির নেতারা বলছেন, বিএনপি এবং জামায়াত সহ বেশ কয়েকটি দল জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একমত না হওয়ার কারণে সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। এছাড়াও নির্বাচনের আগে বৃহত্তর রাজনৈতিক ব্লক গঠনের ঘোষণা দিয়েছে দলটি। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন করে আলোচনা এসেছে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি। সমর্থন বিরোধিতার দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে রাজনৈতিক দলগুলো। জামায়াত সহ কয়েকটি দল পিআর পদ্ধতির দাবি তুললেও বিএনপি ও তাদের মিত্ররা এর তীব্র বিরোধিতা করছে। এ কারণে ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। বিএনপি এবং জামায়াতে ইসলামীর এসব ভণ্ডামির কারণে দেশ নির্বাচনের দিকে এগোতে পারছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দল দুটিকে দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতিতে একমত হয়ে নির্বাচনে আসতে আহ্বান জানান তিনি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দলীয় প্রতীক সংক্রান্ত এক আলোচনায় বসে এনসিপি। আলোচনা পরবর্তী সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, বিএনপি এবং জামায়াত সহ বেশ কয়েকটি দল জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একমত না হওয়ার কারণে সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা থেকে যাচ্ছে। বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্টটা সেই জায়গাটা এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না। ফলত তাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। এটা কিন্তু অন্য কোনো কারণে নির্বাচনে, এই দুইটি দলের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে, বিলম্বিত হচ্ছে। আমরা এই দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনাদের কাছে মাপ চাই, জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন। অ্যাটলিস্ট জনগণের দিকে তাকিয়েও হলো দ্রুত এটার লিগ্যাল পার্সপেক্টিভ এক্সিকিউশনের লেভেলে এটা একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন। নির্বাচনের আগে এনসিপির নেতৃত্বে একটি বৃহত্তর রাজনৈতিক ব্লক গঠনের কথা জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, এনসিপি আদর্শের ভিত্তিতে স্বতন্ত্র ব্লক গঠন করবে। এই ব্লকে গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত তরুণ এমপি প্রার্থীদের প্রতি এনসিপির মৌন সমর্থন থাকবে বলেও জানান তিনি। এনসিপির আন্ডারে আরো অনেকগুলো দল আসতেছে। এটা আমরা বিগ টেন্ট বা বড় ধরনের একটা পার্টি করতে যাচ্ছি। ফলত অনেকগুলো দল, অনেকগুলো মত, অনেকগুলো ব্যানার ইনশাল্লাহ এনসিপির ব্যানারে চলে আসবে। দলীয় প্রতীক হিসেবে শাপলা বরাদ্দের বিষয়ে দলের অনড় অবস্থান তুলে ধরে আগামী নির্বাচনে এনসিপি 150টি আসন পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন নাসির উদ্দিন পাটোয়ারি। আমাদের 150টা আসন আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জেতার মতন সিচুয়েশনে আছে। তসলিমা তিথি, জাগো নিউজ। নির্বাচনের আগে এনসিপির বৃহত্তর ব্লকের ঘোষণা এবং নির্বাচনের শঙ্কা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার মফিজুল সাদিক। সাদিক, আপনাকে স্বাগতম আমাদের আজকের আলোচনায়। আপনাকে ধন্যবাদ। সাদিক, আমরা যেমনটি দেখছিলাম প্রতিবেদনে যে পিআর পদ্ধতি নিয়ে জামায়াত শিবির আর বিএনপির মধ্যে একটা দ্বন্দ্ব চলছে আমরা বলতে পারি, বা জামায়াত সমর্থিত দলগুলো পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে এবং অন্যান্য দলগুলোর সাথে এটা নিয়ে একটা বিরোধিতা দৃশ্যমান। তো আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইবো যে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির এই অভিযোগ যে বিএনপি এবং জামায়াতের মুখোমুখি অবস্থান নির্বাচনের কতটা শঙ্কা তৈরি করছে এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এটা কি ধরনের চ্যালেঞ্জ আনতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে।
আসলে আমরা এখন যেটা মাঠে দেখছি যে এখন উভয় দলের মধ্যে দ্বন্দ্বের প্রধান যে বিষয় সেটা হলো পিআর, যেটা আনুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটা বলা হয়। তার মানে হচ্ছে যে যত শতাংশ ভোট আপনার ততই শতাংশ আসন আপনার। ধরেন আপনি হচ্ছে যে সংসদ নির্বাচনে আপনি 20% ভোট পেলেন, আপনার ঠিক 20% আপনার সিট হবে, সংসদে আসন থাকবে। আসন থাকবে। এবং এখানে একটা বড় বিষয়, পিয়ারের সুবিধাও আছে অসুবিধাও আছে। সুবিধা যদি আপনি বলেন তাহলে দেখা যায় একটা দল মহিরুহ হবে না, মানে অনেক আসন নিয়ে সে ক্ষমতা আসার সুযোগ নাই। একটা ব্যালেন্স, চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে। তারপর অনেক ভোটার কিন্তু আসবে, কারণ তার ভোটের কিন্তু একটা মূল্য থাকবে। আর যেটা আমার দৃষ্টিতে যেটা আপনার হচ্ছে পিয়ারের যেটা অসুবিধা, যেমন আমি কাকে ভোট দিলাম, আমি একটা পার্টিকে ভোট দিলাম, কিন্তু আমি যে কে যে এমপি হবে, যেমন হয়তো আমার মেহেরপুরের 2 আসনের একটা লোককে আমি ভোট দিলাম, সে যে পার্টি করুক, আমি বলতে পারি সে হয়তো এমপি হবে, কিন্তু এটা আমি এখন আর বলতে পারবো না, এটা পার্টি সিদ্ধান্ত নেবে। এটা একটা অসুবিধা। আর একটা সব থেকে বড় যেটা অসুবিধা, সরকারের স্থায়িত্ব কিন্তু বেশি থাকবে না। মনে করেন যে হয়তো একজন 10% ভোট নিয়ে বললো যে আমার এই দাবি আছে, যদি না মানো আমি অমুক এতে চলে যাব, গভর্নমেন্ট কিন্তু পড়ে যাবে। যার হয়তো 40 আছে, সে 10 নিয়ে 150 হবে, তার আবার 10 কমে যাবে, মানে সরকারের কিন্তু স্থায়িত্ব বেশি থাকবে না। এতে দেখা যাবে যে আমাদের যে মানে টেকসই যে ডেভেলপমেন্ট, উন্নয়ন, অনেক দেশ কিন্তু করতে চাবে না যে আসলে বেশি দিন ক্ষমতা থাকবে, আবার কি আসে না আসে, এটা একটা মানে কি বলা যায়, একটা অস্থায়ী একটা টালমাটাল একটা অবস্থা পড়বে। আর ছোট দলগুলো সব থেকে বেশি করে পিয়ার তারা বলছে, এর কারণ হচ্ছে যে একটা দেখেন, সাপোজ একটা আসনে একটা দল 1 লাখ ভোট, মনে করেন 1 লাখ ভোট পাইছে, আরেকটা হচ্ছে 1 লাখের 5,000 ভোট কম পাইছে, তার কিন্তু ওই 95,000 ভোটের কোনো মূল্য নাই, কারণ সে 5,000 ভোট পেয়ে সে ওই জয়ী হয়ে গেল। কিন্তু এটাতে এই সিস্টেম হবে না, এই যে প্রতিটা ভোটের আসলে কাউন্ট, প্রতিটা ভোটই আসলে মূল্যবান পিয়ার পদ্ধতিতে, আমরা যেরকমটা জানি। আচ্ছা, তারপরে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা যে পিয়ার পদ্ধতি, এটা আসলে রাজনৈতিক দ্বন্দ্বে নির্বাচনের প্রক্রিয়ার উপর কি ধরনের প্রভাব ফেলবে, বা এই যে দ্বন্দ্বটা চলছে পিয়ার পদ্ধতি নিয়ে, জামায়াতের মধ্যে বিএনপির মধ্যে যে মুখোমুখি সংঘর্ষের অবস্থানটা, এটা আমাদের জাতীয় নির্বাচনে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করছেন? আসলে পিয়ারটা যেটা বড় দল এখন পর্যন্ত, মানে বর্তমানে বিএনপি, তারা কিন্তু পিয়ার চাচ্ছে না, কারণ তারা দেখছে যে পিয়ার ছাড়া যদি ভোট হয় তাহলে অনেক আসনে তারা জয়ী হতে পারবে। কিন্তু পিয়ার চাচ্ছে কারা? পিয়ার চাচ্ছে মনে করুন ছোট ছোট দলগুলো পিয়ার চাচ্ছে, এবং ছোট ছোট দলগুলো পিয়ার এই জন্য চাচ্ছে যে তাদের অল্প ভোট হলেও তাদের ওই ভোটের কিন্তু মূল্য থাকবে। দেখা যায় একটা ছোট দল যদি 2% ভোটও পায়, তাও কিন্তু 2টা আসন পাবে। কিন্তু আপনি দেখেন যে এই পিয়ার ছাড়া এসব ছোট দলের কিন্তু আসন পাওয়ার কোনো সম্ভাবনা নাই, মানে কোনো আসনেই তারা দেখা যায় কোনো বড় দলকে টপকিয়ে যেতে পারবে না। এই জন্য বিএনপি পিয়ারের পক্ষে না। বিএনপি বাদে আপনার জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, এখনো নিবন্ধন পায়নি, তারা নিবন্ধন পেতে যাচ্ছে। এরপরে আপনার আরও যেসব দলগুলো আছে, যেমন গণ অধিকার পরিষদের ছোট ছোট দলগুলো, কিন্তু তারা সবাই পিয়ার চাচ্ছে। তো এইটা নিয়ে আসলে সুরাহা যদি না হয়, তাহলে তো আমাদের ফেব্রুয়ারির ভোটেতে নিশ্চয়ই একটা নেতিবাচক প্রভাব পড়বে, কারণ রাজনৈতিক দলগুলো নিয়েই তো নির্বাচন কমিশন ভোটে যাবে। তো তারাই যদি ঠিক না হয়, তাহলে নির্বাচন কমিশন কিভাবে ভোটটা আয়োজন করবে? কারণ রাজনৈতিক দলগুলো নিয়েই তো নির্বাচন কমিশনের আসলে কাজ। তো আপনি বলতে চাচ্ছেন যে নির্বাচনে এটা প্রভাব পড়ার সম্ভাবনা আছে? অনেক নেতিবাচক প্রভাব পড়বে, তারা যদি এটা নিয়ে একটা মীমাংসায় না আসে, বা তারা যদি আগে সেটেলমেন্টে একটা না যায়, তাহলে ফেব্রুয়ারির ভোটের যে বিষয়, যেমন কালকেও কিন্তু এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি উনিও সংশয় প্রকাশ করেছেন যে আসলে ফেব্রুয়ারিতে ভোট হবে কিনা। জি, এনসিপির নেতৃত্বে গঠিত বৃহত্তর রাজনৈতিক ব্লক আসছে, যেটা আমরা ইতিমধ্যেই জানি। তো দেশের রাজনৈতিক দৃশ্যপটকে এটা কিভাবে পরিবর্তন করতে পারে, বা এই ব্লকের উদ্দেশ্য এবং কৌশল কতটা কার্যকর হবে? এখন আমরা মোটা দাগে যদি বলা যায়, 3টা ব্লক, যেটা হলো বিএনপি একটা ব্লকে, জামাত একটা ব্লকে,
আর এনসিপি, এরপরে গণ অধিকার পরিষদ, এছাড়া ছোট ছোট দলগুলো নিয়ে একটা ব্লক। তো এরকম 3টা ব্লক, যদি এরকম ব্লক হয় অবশ্যই ইতিবাচক, কারণ দেখা যায় সবার ব্লক থেকে মানুষকে ভোটে আসার জন্য ডাকবে। এটা আমাদের মানুষের ভোটাধিকার যেহেতু দীর্ঘদিন মানুষ কিন্তু একটা ভোট কেন্দ্র বিমুখ ছিল, ভোট কেন্দ্র যায়নি, নানা কারণে যায়নি। যে অনেকে হয়তো বলছে যে আমি ভোটটা গিয়ে কি করব, যে জয়ী কোন ক্যান্ডিডেট হবে এটা তো স্থির, আমি ভোটে গেলেই কি আর না গেলেই কি। তবে সবাই যদি এরকম ব্লক হয় তো আমার মনে করি একটা ইতিবাচক, কারণ সবাই তো সবার কাছ থেকে ভোটারদের ভোট কেন্দ্র বিমুখ করবে, এতে ভোটের উপস্থিতি বাড়বে এবং ভোটের উপস্থিতি তো গণতন্ত্রের সৌন্দর্য। একদমই তাই। যেমনটা আমরা আসলে জানি যে দলীয় প্রতীক শাপলা নিয়ে গতকালই একটা কমিশনারের সাথে কথা হলো, এনসিপির একটা বৈঠক হলো, এবং এই যে দলীয় প্রতীক শাপলা আমরা যেটা জানি যে আজকে বাতিল হলো, এরপরে আসলে কি হতে যাচ্ছে, এবং যে প্রত্যাশাটা ছিল এনসিপির, যে 150 আসনের একটা প্রত্যাশা ছিল সংসদে, তো এনসিপির এই রাজনৈতিক পরিকল্পনা দেশের ভোটাভুটির ফলাফলে কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? আসলে উনি যে কালকে বলেছে যে 150টা আসন পাবে, এটা ওনার হচ্ছে দলীয় বক্তব্য। আবার যে বিএনপি যে সমর্থিত, উনিও বলে যে ওনারাও অনেক বেশি পাবে, জামাত ওনারাও অনেক বেশি পাবে। সবার প্রত্যাশাটা থাকাটা ভালো, সব সিদ্ধান্ত নেবে জনগণ। আর প্রতীকের বিষয়টা হচ্ছে যে এনসিপি তারা চেয়েছিল যে তাদের নিবন্ধন সহ তাদের প্রতীক দিতে হবে শাপলা, সেটা শুধু শাপলা হোক, সাদা শাপলা হোক এবং লাল শাপলা হোক, যে কোনো একটা মানে শাপলা তাদের দিতে হবে। কালকেও কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশনে বলে এসেছে যে তাদের শাপলা দিতেই হবে, যে কোনো একটা মানে শাপলা দিতে হবে, এবং যদি শাপলা না দেয় তাহলে তারা বৃহত্তর কর্মসূচিতে যাবে। তারা হয়তো ইসির সামনে মানববন্ধন বা তারা স্মারকলিপি, এর আগে যে এনসিপি প্রোগ্রামগুলো করেছে এরকম একটা তিনি একটা হুঁশিয়ারি দিয়ে এসেছেন আর কি কালকে দেখছি। মানে আর ইসির যেটা বিষয়, যে একটা বিষয় তালিকায় থাকলে না আপনাকে দেবে, ওটা তো তালিকাতে নেই শাপলাটা, ইসির বক্তব্য। এই জন্য উনি আজকেও নির্বাচন কমিশন সচিব জনাব আখতার আহমেদ, উনি আজকে পরিষ্কার বলেছেন যে এনসিপি শাপলা পাবে না, কারণ শাপলা আমাদের যে তালিকা থাকে প্রতীকের, সেই প্রতীকের তালিকা থেকে শাপলাকে বাদ দেওয়া হয়েছে। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, আপনার কথা ধরে যদি বলি যে সামনে ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন, এটা নিয়ে আসলে জনমনে এক ধরনের শঙ্কা দেখা দিয়েছে, আদৌ নির্বাচনের সম্ভাবনা আছে কিনা। আপনার কাছেই জানতে চাইবো যে আপনার কি মনে হয় যে এই যে সামনে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা, জাতীয় নির্বাচন, এটা আসলেই কি হতে পারে, বা এই যে দ্বন্দ্ব চলছে বিভিন্ন দলের সাথে, কি মনে হয় আপনার যে নির্বাচন আসলে সুষ্ঠুভাবে হবে কিনা বা কতটা হওয়ার সম্ভাবনা আছে? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটা করলেন একই প্রশ্ন আমার গ্রামের চাচারা বা যারা হয়তো একটু রাজনৈতিক পলিটিক্যাল ভাবে একটু সচেতন, তারা ফোন করে যে বাবা আসলে ভোট হবে কিনা, তুমি তো ইসিতে যাওয়া আসা করো। আর কালকেও নাসিরউদ্দিন পাটোয়ারি তো পরিষ্কার বললেন যে ভোট হবে কিনা একটা সংশয়, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু তাদের প্রস্তুতি নিয়ে রাখছেন। প্রস্তুতি বলতে আপনি দেখেন যে একটা চূড়ান্ত ভোটার তালিকা 18ই ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে তারা, একটা ফাইনাল একটাই। এরপরে নতুন যে রাজনৈতিক দল তাদের দরকার হয়, সেই নতুন রাজনৈতিক দলের কিন্তু নিবন্ধন, তার মধ্যে এনসিপিও আছে, জনগণ পার্টি, এরকম 6টাকে তারা নিবন্ধন দিতে পারে। এগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা কাজ। তারপর আপনি দেখেন জাতীয় নির্বাচনের আগে যেসব কাজগুলো এর আগে আমরা দেখেছি ওইগুলো কিন্তু অলরেডি চলছে। যেমন গতকাল ইউরোপীয় ইউনিয়নের একটা প্রতিনিধি দল ইসিতে আসছিলেন, এবং ভোটের পরিবেশ এবং রাজনৈতিক পরিবেশ কি এবং ইসির কতটুকু প্রস্তুতি, তারা এটা নিয়ে গেছেন এবং তারা হেডকোয়ার্টারে রিপোর্ট করেছেন। এবং আরেকটা কথা আপনাকে বলি, সেটা হলো যে ইসি কিন্তু অক্টোবর থেকে তারা সংলাপ, রাজনৈতিক দল বলেন, তারপরে সুধীজন বলেন, শিক্ষক বা সবার সাথে তারা একটা সংলাপের কিন্তু অলরেডি তারা একটা বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। এরপরে আগামী 27 তারিখে তারা ইলেকশন কমিশনের যে কর্মকর্তারা আছে তাদের একটা সমাবেশ বলতে তারা একটা জমায়েত, যে কীভাবে ভোট করবে। এবং আরেকটা বলি যে জাতীয় নির্বাচনের মূল একটা বিষয় হচ্ছে কেনাকাটা। যেমন ব্যালট বাক্স বলেন, অনেক কেনাকাটা থাকে, নানা ধরনের ব্যাগ থাকে, সুতা থাকে, তারপরে স্বচ্ছ ব্যালট বাক্স তো বললাম, এরপরে কাগজ কেনা থাকে যে ভোটের ছিলের জন্য। তো এই কেনাকাটা কিন্তু অলরেডি
70% কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে সম্পন্ন গেছে। হচ্ছে। হ্যাঁ, আর 30% কাজ যেগুলো এখন হাতে পায়নি অল্প দিনেই হয়ে যাবে। তবে ইসির ভাষায় যদি বলা যায় ফেব্রুয়ারিতে ভোট হচ্ছে, এইভাবেই কিন্তু তারা এগিয়ে মানে যাচ্ছে। ফেব্রুয়ারিতে ভোট হবে সেভাবেই প্রস্তুতি নিয়ে তারা এগিয়ে এগোচ্ছে। যাচ্ছে, কিন্তু তার বিষয় থাকে তার আগে যদি রাজনৈতিক দলগুলো ইসি কিন্তু একা ভোট করে না, তারা কিন্তু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা কিন্তু নিজে কিছু ইমপ্লিমেন্টেশন করে না। তারা হচ্ছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে কাজ করায়, তারা শিক্ষক দিয়ে কাজ করায়, মানে তারা সমস্ত মন্ত্রণালয়কে নিয়ে, জনপ্রশাসন সহ সমস্ত মন্ত্রণালয়কে নিয়ে তারা কাজটা করায়। যখন ভোটের শিডিউল ডিক্লেয়ার হয় তখন এই সমস্ত যে রাষ্ট্রের বডিগুলো এর নিয়ন্ত্রণ কিন্তু ওই ইসির হাতে চলে যায়। এবং পলিটিক্যাল ভোট করার একটা মূল কিন্তু একটা বিষয় হচ্ছে পলিটিক্যাল পার্টি, কিন্তু একটা অন্যতম একটা বিষয়। এবং এই পলিটিক্যাল পার্টি যদি তারা যদি এক হয়, তারা যদি সবাই একটা মিউচুয়ালে আসে, তাহলে ইসির জন্য কাজগুলো করা খুব সহজ হয়ে যায়। তাছাড়া আপনি জানবেন যদি পলিটিক্যাল পার্টি এক না হয় এবার ভোটটা করা কঠিন হবে, কারণ এটা অস্বীকার করতে কিছু নেই। আওয়ামী লীগ বাংলাদেশের একটা বড় দল, বিএনপি বাংলাদেশের বড় দল, এরপরে জামাত। তো আওয়ামী লীগ তো এবার ভোটে আসছে না, তো ইসিরই ভাষায় তারাও তো এই ভোটকে যদি না হয়, এবং তারা এই জন্য নানা ধরনের একটা মানে গোপনে হোক প্রকাশ হোক নানা ধরনের ষড়যন্ত্র করবে বলে একটা ইসির কর্মকর্তারা বলছে। এবং এই জন্য ইসি চাচ্ছে যে রাজনৈতিক দলগুলো এই যে সংলাপ হবে, সেই সংলাপে যেন তারা সবাই এক হয়ে ইসিকে সহায়তা করে একটা সঠিক ভোটের জন্য। একদমই তাই, এবং আমাদেরও প্রত্যাশা থাকবে যে একটি সুষ্ঠু নির্বাচন পাই আমরা সব প্রতিকূলতা কাটিয়ে। ধন্যবাদ সাদিক আপনাকে আজকের আলোচনায় উপস্থিত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের স্টাফ রিপোর্টার মফিজুল সাদিকের সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। সোমবার নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে এক বৈঠকে একথা বলেন প্রধান উপদেষ্টা। দেশ এরই মধ্যে পূর্ণ প্রস্তুতি নিয়েছে বলেও জানান ডক্টর ইউনূস। বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। দুই পক্ষের বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবিত করা, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার সহ বিস্তৃত দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা কক্সবাজারে অবস্থানরত 1 মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন। এর জবাবে মার্কিন কর্মকর্তারা জানান, রোহিঙ্গাদের জন্য জীবন রক্ষাকারী সহায়তা অব্যাহত থাকবে। নির্বাচনে দায়িত্ব পালনের সুবিধার্থে পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, সরকারের নিজস্ব অর্থায়নে ইউএনডিপির মাধ্যমে এই বডি ক্যামেরা কেনা হবে। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান অর্থ উপদেষ্টা। ইউএনডিপির মাধ্যমে কেন আনা হবে? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে সালেউদ্দিন আহমেদ বলেন, ইউএনডিপি মান ও দামের নিশ্চয়তা দেবে, এতে করে কারো সাথে নেগোসিয়েশন করা হবে না। টাকাটা কে দেবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, বাংলাদেশ সরকারের টাকায় এই 40,000 বডি ক্যামেরা আনা হবে। অর্থ মন্ত্রণালয় ব্যবস্থা করবে। নির্বাচন খাতের ব্যয় থেকে এটা মেটানো হবে। নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো কমতি হবে না বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। ডক্টর ইউনূসের প্রতিনিধি দলের সদস্য আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যুবলীগ নেতা মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ডক্টর ইউনূসের প্রতিনিধি দলে থাকা নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ভাই আপারে কিছু করেন না, আপারে না, আক্তারে ধরেন, আপারে কিছু করেন না, আপারে কিছু করেন না, আক্তারে দেন। হ্যাঁ, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সফররত ডক্টর ইউনূসের প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করা যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। ভাই আপারে কিছু করেন না, আপারে না, আক্তারে ধরেন, আপারে কিছু করেন না, আপারে কিছু করেন না, আক্তারে দেন। স্থানীয় সময় সোমবার রাতে জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ এসে তাকে শনাক্ত করে ঘিরে ফেলে। পরে জিজ্ঞাসাবাদের পর তাকে হাতকড়া পরিয়ে আটক করে নিয়ে যাওয়া হয়। জয় বঙ্গবন্ধু। দেখি পুলিশ। এর আগে ডক্টর ইউনূসের প্রতিনিধি দলে থাকা নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আক্তারের গায়ে ডিম নিক্ষেপ হয়েছে। আক্তার রাজাকারের প্রতিনিধি, আক্তার স্বৈরাচারের প্রতিনিধি, আক্তার এখানে। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কিছুটা বিলম্বে বিমানবন্দর থেকে বের হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা। শেখ হাসিনার নির্দেশ, বাঁচাও ইউনূস, বাঁচাও দেশ, জয় বাংলা। প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং কয়েকজন বিএনপির কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন। এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী। তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করেন তারা। প্রতিবাদে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আখতার। পরে পুলিশের সহযোগিতায় গাড়িযোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা। জয় বাংলা। নিউ ইয়র্কের মাটি, নিউ ইয়র্কের মাটি। এই চাষি মুরব্বী বলেন, কথা বলেন। নিউ ইয়র্ক স্বাধীন। আক্তারের গায়ে ডিম মারা হয়েছে। নিউ ইয়র্কে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন সহ রাজনীতিবিদদের উপর হামলার প্রতিবাদে এবং অন্তর্বর্তী সরকারের গাফিলতির জবাব দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার বিকেল 4টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এদিন সকালে এক বার্তায় এই তথ্য জানিয়েছে দলটি। এই ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের গাফিলতির জবাব চেয়ে এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখার কথা রয়েছে। এছাড়া সারা দেশে জেলা উপজেলায় বিক্ষোভ মিছিলের নির্দেশনা দিয়েছে দলটি। গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের 3 সদস্যের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান তাদের চিকিৎসা সহ সব ধরনের সহযোগিতা সরকারের পক্ষ থেকে নেওয়া হবে। মঙ্গলবার সকালে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি টঙ্গীর দুর্ঘটনার রোগীদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় কেমিক্যাল গোডাউন অপসারণের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সর্বোচ্চ চেষ্টা করা হবে তা অপসারণ করার জন্য। এ সময় জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন বলেন, 3 জনের শরীরে 40% বেশি বার্ন হওয়ায় তাদের 3 জনের অবস্থা আশঙ্কাজনক, 1 জন আশঙ্কামুক্ত। এর আগে সোমবার বিকেল 4:30টার দিকে গাজীপুরের টঙ্গীর নতুন বাজার রেলগেট সাহারা মার্কেট এলাকায় কেমিক্যাল গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে সৃষ্ট আগুনে ফায়ার সার্ভিসের এক অফিসার ও 4 জন ফায়ার ফাইটার দগ্ধ হন। আগুন নিয়ন্ত্রণে 7টি ইউনিট কাজ করে। গতবার আমি এখানে আসছিলাম, এবারও আসছি। এটার প্রিপারেশনটা কীরকম আশা করব। বেতন বৃদ্ধি ও ভাতা দেওয়া সহ একাধিক দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজশাহী ঢাকা রুটে দূরপাল্লার অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সোমবার সকাল থেকে পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেন। মঙ্গলবার সকালেও রাজশাহীর শিরুইল বাস টার্মিনালে ন্যাশনাল, দেশ, হানিফ, গ্রামীণ ও শ্যামলী ট্রাভেলসের কাউন্টার বন্ধ দেখা গেছে। ফটকের সামনে ঝুলছে কর্মবিরতির ব্যানার। শ্রমিকরা মাঝে মাঝে স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ 17 বছর ধরে তাদের বেতন বাড়ানো হয়নি। বর্তমানে চালক এবং এক ট্রিপে পান মাত্র 1200 টাকা, হেল্পার 600 টাকা ও সুপারভাইজার আরও কম। তারা দাবি তুলেছেন চালকের বেতন ট্রিপ প্রতি 2000 টাকা, হেল্পারের 1000 ও সুপারভাইজারের 1100 টাকা নির্ধারণের পাশাপাশি হোটেল ভাড়া ও খাবারের খরচ ভাতা হিসেবে দেওয়ার জন্য। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। কলকাতা ও আশেপাশের শহরতলিতে বৃষ্টির কারণে 7 জনের মৃত্যু হয়েছে। রাতভর ভারী বৃষ্টিপাতের ফলে শহরের বেশ কয়েকটি জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। মঙ্গলবার সকালে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টিভির খবরে বলা হয়, বেনিয়াপুকুর, কালিকাপুর, নেতাজিনগর, গড়িয়াহাট, ইকবালপুর, বেহালা এবং হরিদেবপুরে আলাদা আলাদা ঘটনায় এই 7 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কমপক্ষে 3 জনের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্টে। জলাবদ্ধতার কারণে শহরের বিভিন্ন জায়গায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, পাশাপাশি শহরতলির রেল ও মেট্রো পরিষেবাও ব্যাহত হচ্ছে। বেশ কয়েকটি নিচু এলাকার ঘরে পানি ঢুকে পড়েছে এবং ব্যাপক ক্ষতি হয়েছে। এরই মধ্যে কয়েকটি স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শহরের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টির তীব্রতা বেশি ছিল। কলকাতা পৌর কর্পোরেশনের তথ্য অনুসারে গড়িয়া কামদাহারিতে কয়েক ঘন্টার মধ্যে 332 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া যোধপুর পার্কে 285 মিলিমিটার, কালীঘাটে 280 মিলিমিটার, তপসিয়ায় 275 মিলিমিটার এবং বালিগঞ্জে 264 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে এই বৃষ্টিপাত হয়েছে। কলকাতা শহরে আরও বৃষ্টিপাত হতে পারে। ফিলিপাইনের পর এবার চীনে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা। মঙ্গলবার চীনের অন্তত 10টি শহরের স্কুল, অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সুপার টাইফুন রাগাসা দেশটির দক্ষিণাঞ্চলে আঘাত হানার আগে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শেনঝেন শহরের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি উদ্ধার কর্মী এবং যারা মানুষের জীবনযাত্রা নিশ্চিত করছেন তাদের ছাড়া অন্য কেউ দয়া করে বাইরে বের হবেন না। বিবৃতিতে আরও বলা হয়, মঙ্গলবার বিকেল থেকে শহরের কাজ ও বাজারের সব কার্যক্রম বন্ধ থাকবে। ঘূর্ণিঝড়ের কারণে প্রচণ্ড ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর আগে ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানে সুপার টাইফুন রাগাসা। বলা হচ্ছে, চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি। ঘূর্ণিঝড়টি আঘাত হানার পর ওই অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই পরিস্থিতিকে সম্ভাব্য বিপর্যয় বলে বর্ণনা করেছে দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। একসময় ব্যালন ডি'অর মানেই ছিল লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর রাজত্ব। গেল কয়েক বছরে সেই ধারা ভেঙেছে। মেসি, রোনালদোর রাজত্বে দেখা যাচ্ছে নতুন রাজাদের। আরও এক নতুনের কেতন হল সোমবার রাতে। ব্যালন ডি'অর জিতলেন 28 বছর বয়সী ফরাসি ফুটবলার ওসমান দেমবেলে। প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন দেমবেলে। ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে এই কীর্তি গড়েছেন পিএসজি ফরওয়ার্ড। তার আগে ফ্রান্সের রেমন্ড কোপা, মিশেল প্লাতিনি, জ্যাঁ-পিয়েরে পাপিন, জিনেদিন জিদান ও করিম বেনজেমা জিতেছেন এই পুরস্কার। আলোচনা বেশি ছিল লামিন ইয়ামাল আর উসমান দেমবেলেকে নিয়ে। লড়াইটাও দুজনের মাঝেই হয়েছে বেশি, যেখানে ইয়ামালকে হারিয়ে ব্যালন ডি'অর জিতেছেন দেমবেলে। প্যারিসে সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে দেমবেলের হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলের পুরস্কার ব্যালন ডি'অর। ব্যালন ডি'অর ট্রফি সামনে রেখে কেঁদে ফেলেন দেমবেলে। এদিকে নারীদের বিভাগে হ্যাট্রিক ব্যালন ডি'অর জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনামাতি। মেয়েদের ফুটবলে টানা 3বার তো নয়ই, আর কেউ বোনামাতির মতো 3বার ব্যালন ডি'অর জেতেনি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নির্বাচনে শঙ্কার দায় বিএনপি জামায়াতের, অভিযোগ এনসিপির। নির্বাচনের আগে বৃহত্তর ব্লকের ঘোষণা।
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। পুলিশের জন্য কেনা হচ্ছে 40,000 বডি ক্যামেরা। ফায়ার সার্ভিসের দগ্ধ 3 সদস্যের অবস্থায় আশঙ্কাজনক, চিকিৎসা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। দুর্গাপূজার আগে টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, আলাদা আলাদা ঘটনায় 7 জনের মৃত্যু, কয়েকটি স্কুলে ছুটি ঘোষণা। এবং কান্নায় ব্যালন ডিওর বরণ ওসমান দেমবেলের, নারী ব্যালন ডিওরে হ্যাট্রিক স্পেনের বোনমাতির। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।